নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আমরা দেখতে পাচ্ছি সত্য একদিন বাড়ি ফিরতে অনেক দেরি করেছে। সে এক মহিলার সঙ্গে একটি ঘোড়ার গাড়িতে করে সন্ধ্যের দিকে বাড়ি ফিরল। এদিকে নবকুমার খুঁজতে খুঁজতে নিতাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছে। নিতাইও জানে না নবকুমার কোথায়। এদিকে ভামিনী নিতাইয়ের স্ত্রী কানাঘুষোয় শুনেছে কোথায় চলে যায় অভিসার না কোথায়, এই নিয়ে লাঞ্ছনা গঞ্জনা দেয় নিতাইকে যে সত্য অভিসারে যায়। সত্যর মন, নিতাইয়ের মন ভেঙে যায়। তারপর নবকুমার খুঁজতে খুঁজতে নিতাইয়ের কাছে যায়। এরপর বসে পড়ে বলে, কি ব্যাপার তোমার বড় বউ? ভর দুপুরে রোজ তুমি যাও কোথায়? আজই বা এতক্ষণ ছিলে কোথায়? তোমার এসব রীতিনীতি তো ভালো ঠেকছে না আমার। সত্য এক মুহূর্তে নবকুমারের এই বিপর্যস্ত মূর্তির দিকে তাকিয়ে একটু মুখ টিপে হেসে বলে, তাই বুঝি আমার রীতিনীতি আর ভালো ঠেকছে না তোমার? হাসি। সত্য হাসছে। তার মানে হয় তার মানে কোনো অপরাধবোধ নেই, নয় সে পাকা ঘুঘু। নিতাইয়ের জ্ঞান থাকে না যে সে হাঁ করে সেই চাপা হাসিতে উজ্জ্বল অর্ধ অবগুণ্ঠন মণ্ডিত মুখের দিকে তাকিয়ে আছে এবং রীতিনীতির দিক দিয়ে সেটাও খুব শোভন নয়। নবকুমার কিন্তু এখন বিহ্বল নয়। এই এতক্ষণ আর উদ্বেগ, অশান্তি, দুশ্চিন্তা সব কিছু যন্ত্রণা তার রাগের বীজ হয়ে ফুটে ওঠে। সত্যর হাসি দাঁড়াতে ইন্ধন যোগায়। এই তাই এবার তেড়ে দাঁড়িয়ে উঠে বলে, না, ঠেকছে না, আমার মনে হচ্ছে তোমার মতিবুদ্ধি মন্দপথে যাচ্ছে। শুধু নবকুমার থাকলে সত্য দপ করে উঠত কিনা কে জানে, কিন্তু এখন সঙ্গে নিতাই। ওর সামনে রেগে উঠলে মান থাকে না। তাই সত্য তেমনিভাবেই বলল, তা তোমার যখন মনে হচ্ছে তখন অবশ্যই তার একটা ন্যায্য কারণ আছে। বীজ বিজ্ঞ বিচক্ষণ পুরুষ তুমি, তাহলে এই দুষ্টু পরিবারকে নিয়ে কি করবে বলো? অগ্নি পরীক্ষা না কেটে গঙ্গায় বিসর্জন? এ কি দুঃসহ স্পর্ধা! নবকুমারের মুখে কথা জোগায় না। নিতাই এতক্ষণে কথা বলে বলে, কিন্তু বৌঠান, আপনি যে আমাদের ধাঁধায় ফেলে মজা করে দেখছেন, তারও একটা কথা বিহিত চাই। আজ বিকেল থেকে ও হতভাগা কি গেরো, আর আমিও আজ সমগ্র দিনটা না খাওয়া না দাওয়া, তার উপর বউয়ের মুখের কাছে কাছে মুখ হেঁট। ওমা, ধাঁধায় যে তুমি আমাকেই ফেলেছ ঠাকুরপো। তোমার খাওয়া দাওয়াতেই বা আমি হস্তাক্ষর করলাম কি করে? আর তোমার বউয়ের কাছে মুখ হেঁট করার দায়ী বা হলাম কেন, তা তো বুঝতে পারছি না। মুখ তো দেখছি কুড়ি হয়ে এসেছে। বেচারা নিতাই উপোস যে একবারে সহ্য করতে পারে না, সেই উপোস আজ সারাদিন। আজ সারাদিন তার উপর এত রকমের কথাবার্তা, সর্বোপরি এত স্নেহবাণী, তাই চোখের স্নায়ু দুর্বল হয়ে বিশ্বাসঘাতকতা করে বসে। আর সেই বিশ্বাসঘাতকতার লজ্জাটা ঢাকতে সে তার বইয়ের কাছে মাথা হেঁট হয়ে যাওয়া মাথাটা আর একবার হেঁট করে। না, এই দুটো বুড়ো খোকা হয়েছেন সমান। সত্য এবার ব্যঙ্গের রূপ ছেড়ে সদয় রূপে আসে। এই অবুঝপনার জন্যেই আমাকেও বুড়ো বয়সে ছলচাতুরি করে মরতে হচ্ছে। কিন্তু তার আগে ঠাকুরপো কিছু খাও দেখি। মনে হচ্ছে বইয়ের সঙ্গে ঝগড়া করে হরি মোটর চালিয়েছ আজ। সুহাস, আগে তো ছোট পিসে মশাইকে কিছু খেতে দিত। না না, আমার কিছু লাগবে না বলে প্রতিবাদ করে ওঠে নিতাই। সত্য মৃদু হেসে বলে, লাগবে কি লাগবে না সে তুমি কি বুঝবে? সুহাস বিনা বাক্যে দুখানি ঝকঝকে কাঁসায় রেখাবে দুই পিসের জন্য খাবার এনে দেয়। বাড়িতে মজুদ খাবার না হয় দুটি নারকেল নাড়ু, খান চারেক জিভে গজা আর এক বাটি মুড়ি। হঠাৎ নিতাইয়ের ভারী দুঃখ হয়। তার ঘরেও তো এমন কিছু অপ্রতুল নেই, অথচ এমন পরিপাটিত্ব কোনো সময় চোখে পড়ে না। এই যে নবকুমার মাঝে মাঝে যায়, কই নিতাইয়ের বউ তো কোনোদিন এক গ্লাস জল এগিয়ে দেয় না। খিদে দুর্দমনীয় হলেও হাত বাড়িয়ে নিতে ইচ্ছে হয় না কেন? নবকুমার ভারী মুখে বলে, আমার খাবার দরকার নেই। সত্য গম্ভীর হয়ে বলে, তোমাদের দরকারি তো খেতে বলা হচ্ছে না, আমার দরকারি খেতে বলা হচ্ছে। খাও, আমি বসে বসে তোমাদের অপরাধের জবানবন্দি দিচ্ছি। অগত্যায় দুজনকে হাত বাড়াতে হয়। সত্য বলে, রোজ কোথায় যাই সেই বৃত্তান্ত সুহাস জানে, ছেলেরা জানে, জানো না শুধু তুমি। জানাবো তোমাকে, তবে তার আগে কথা দিতে হবে। যে কাজ
আমি করছি, নিষেধ করবে না। বাহ, এই যে সাদা কাগজে সই, নবকুমার বলে। কাজটা ভালো কি মন্দ না জেনে সত্য এক মুহূর্ত চুপ করে থেকে শান্ত স্থির গলায় বলে, তাকাও আমার দিকে। দুই বন্ধু আছো, দুজনেই তাকাও। স্পষ্ট তাকিয়ে বলো, আমি একটা মন্দ কাজ করছি? এই সন্দেহ সত্যি আছে তোমাদের মনে? বলো, তবে আমি তোমাদের কথার উত্তর দেব। বলা বাহুল্য, দুই বন্ধুর কেউই চোখ তুলে তাকায় না, বরং দুজোড়া চোখ একেবারে নতমুখী হয়ে যায়। সত্য একটু অপেক্ষা করে বলে, বুঝলাম। শোনো, রোজ দুপুরে আমি পাঠশালে পড়াতে যাই। নবকুমার একবার চোখ তোলে, চমকে শিউরে। নিতাইও প্রায় তাই। বলে, পড়াতে? হ্যাঁ, পড়াতে। সর্বমঙ্গলা তলায় রোজ দুপুরে মেয়ে মহলের একটা আড্ডা হয়। গিন্নি, মাঝবয়সী, বৌঝি আছে দু একজন। সাধ করে কেউ বা মায়ের ফুল বিপত্রণের কাছে রাখেন, কেউ বা মালা গাঁথেন। একজন আছে মুখে মুখে পুরাণ কাহিনী, রামায়ণ মহাভারতের কাহিনী বলেন। পাঁচজনে শোনে। আবার গাল গল্পও খুব চলে। এটা দেখে মাস্টারমশাইয়ের মাথায় এসে গেল, আবার মাস্টারমশাই? নবকুমারের মুখটা বিকৃত হয়ে ওঠে। সত্য সেটা দেখেও দেখলো না, বলতে লাগলো, মাথায় এসে গেল যে মেয়ে মানুষদের দিয়ে একটা পাঠশালা করলে কেমন হয়। বৃথা গাল গল্পে সময় নষ্ট না করে খুলে দিলেন সর্বমঙ্গলা বিদ্যাপীঠ। আমায় ধরলেন পড়াতে, বললেন, গুরুকে এবার গুরুদক্ষিণা দাও, পড়াও এবার এদের। দেখলাম কাজটা পুণ্যের। বললাম বেশ। নবকুমার চঞ্চল হয়ে ওঠে। আমাকে একবার শোধবার দরকার নেই? আহা, সে অপরাধ তো 100 বার স্বীকার করছি, কিন্তু তুমি যদি দুম করে দিব্যি দিয়ে বসতে, সে ঠেলে তো আর বের করা যেত না। তাই মা সর্বমঙ্গলার নাম করে লেগে পড়লাম। বই খাতা স্লেট সব মাস্টারমশাইয়ের খরচ। তোমার এত বিদ্যে যে মাস্টারি করতে এগো? নবকুমারের এই ব্যঙ্গোক্তিতে সত্য মৃদু হেসে বলে, মাস্টারি করা তো আর সত্য বামনি জন্মগত পেশা গো। আজন্ম তো মাস্টারি করে গেলাম। এভাবে দোষেই তো পড়লাম, স্বভাবের দোষে। আর বিদ্যের, সে ওই পড়াতে পড়াতেই হবে। যতটুকু পারি ততটুকুই করে যাব। নিতাই আস্তে আস্তে বলে, বয়সওয়ালা মেয়েদের পড়ায় মন দিচ্ছে? খুব খুব। দু একজন বাদে শিখেও ফেলেছে চটপট। দেখলে বুঝতে, নিজেরা রামায়ণ মহাভারত পুরাণ কাহিনী পড়বার জন্য কি আগ্রহ! দেখে মনে হয় জীবন সার্থক হয়ে গেছে আমার। নমকরণের মুখ তথাপি হালকা হয় না। বলে, মাস্টারমশাই যে ধর্মের মাথায় ঝাড়ু মেরে ব্যাম্য হয়েছে, সে কথা নিশ্চয়ই জানে না ওরা? জানবে না কেন? তবে তোমার মতন সবাই তো গোঁড়া নয়। মাস্টারমশাইয়ের হাতে ভাত তো খেতে হচ্ছে না কাউকে। আর ধর্মের মাথায় ঝাড়ু মারাই কথা বলছো কেন? ব্রাহ্ম ধর্মও তো হিন্দু ধর্ম। কান দিয়ে শোনো না তো কিছু। এই যে আজ এত বড় ব্রহ্মসমাজ সে চাই, কেশব সেনের বাড়ি পরমহংস এসেছিলেন। কি? কি? কোথায় কি এসেছিলেন? নবকুমার কাছা খুলে দাঁড়িয়ে ওঠে। পরমহংসদেব? বলি, তার নামটাও কি শোনোনি এখনো? শুনবো না কেন? বেজার মুখে বলে নবকুমার। দক্ষিণেশ্বরের কোথাও তো এসেছি সেবার আপিসের বন্ধুদের। দক্ষিণেশ্বরে দেখেও তো এসেছি সেবার আপিসের বন্ধুদের সঙ্গে। তা তিনি? হ্যাঁ, তিনি কেশব সেনের বাড়িতে এসেছেন। এই দেখতেই তো আজ আমরা আমরা আমার এত দেরি, আর তোমাদের কাছে সব ফাঁস। নবকুমার স্তম্ভিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমাকে আর কিছু বলার নেই আমার বড় বউ। তুমি আমার নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছ। কিন্তু কেশববাবুর বাড়ি গেলে কি করে? কি করে আবার? একা নাকি? আরও কত মেয়ে মানুষ গেল, দল করে শেয়ারের ঘোড়ার গাড়ি ভাড়া করে। যেখানে দল সেখানেই বল। কত চমৎকার গান হলো, প্রাণ যেন জুড়িয়ে গেল। বুক কাঁপলো না? বুক কাঁপবে কেন? সত অবাক দৃষ্টিতে বলে, এই যে মেয়ে মানুষেরা তীর্থে যায়, যোগে গঙ্গা স্নান করতে যায়, দেবস্থানে মেলা দেখতে যায়, সাধু সন্ন্যাসিনী দর্শনে যায়, ওই বুক কাঁপার কথা তো ওঠে না? এইসব জায়গায় মাঝে মাঝে যেও গো, তাহলে দৃষ্টিটা খুলবে। আমরা যাব? নবকুমার বলে, আমরা ক্ষুদ্দুর পানি, আমাদের অত সাহস কোথা? সত্য উঠে পড়ে বলে, নিজেকে 24 ঘন্টা ক্ষুদ্দুর পানি ভাবলেই মনটা ক্ষুদ্দুর হয়ে যায়। ক্ষুদ্দুরই বা ভাবতে যাবে কেন? সব মানুষের মধ্যেই ভগবান আছে, এটা মানো তো। সেই ভগবানের জোরেই জোর। এই ক্ষেত্রে সবাই বড়। নিতাই সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে। তার বউকে সে বউঠানের কাছে আসতে বলে। 7 জন্ম পার করে এসেও নিতাইয়ের বউয়ের সাধ্য হবে এসব চিন্তা করতে? নবকুমার ঠিকই বলেছে। সত্য যেন তাদের নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছে। নবকুমার তাই টেনে নামাতে চেষ্টা করে। তা সে যাই হোক, মেম্বো বাড়ি থেকে এসে কাপড় চোপড় ছেড়েছো, মাথায় একটু গঙ্গাজল স্পর্শ করেছো?
সত্য মৃদু হেসে বলে, সেটা করেছি বাড়ির জন্য নয়, গাড়ির জন্য। গাড়ির কাপড়ে কোনো কালি থাকি না, ভেবে চিনতে বুঝে তাই এই মাথায় আনলে এতক্ষণে। যাক, ছেলেরা কবে আসবে? ওরা নেই, বাড়ি ফাঁকা ফাঁকা ঠেকছে। নবকুমার বেজার মুখে বলে, তোমার আবার ফাঁকা ফাঁকা? তোমার মনপ্রাণ তো সব তত্ত্বজ্ঞানে ঠাসা, সেখানে আবার স্বামী পুত্রের জায়গা কোথা? বেশ বুঝেছি, তোমার বাপের মতোই কাষ্ট কঠিন হয়ে যাবে তুমি। সত্য শান্ত গলায় বলে, বাবার মতো? বাবার চরণে নখের এক কোণা হতে পারলেও ধন্য মনে করব নিজেকে। কিন্তু আজ আবার এই কথা কেন? নিজের মুখেই তো বলেছিলে বাবা মানুষ নয়, দেবতা। সে কথা এখনো বলছি, কিন্তু দেবতাকে দূরে থেকে পুষ্পাঞ্জলি দেওয়াই ভালো। নিয়ে ঘর করার কোনো সুবিধে নেই। সত্য হেসে ফেলে বলে, দেখো ঠাকুরপো, তোমার বন্ধুর কত উন্নতি হয়েছে, কত বাকি শিখেছেন। আর নিতাই তখনই কিঞ্চিত ধাতস্থ হয়ে বলে, না শিখলে তো শাস্ত্রে মিথ্যে বৌঠান, সদ্গুণ বলে কথা। কথার মাঝখানে হঠাৎ সুহাস পাশের ঘর থেকে এসে বলে, কে যেন এসেছেন মনে হচ্ছে। পাশের ওই ঘরের দুটো জানালার রাস্তামুখো সুহাস খুব সম্ভব সেখানে দাঁড়িয়েছিল। এরা স্বতন্ত্র হয়ে বলে, কে কে এসেছেন? চিনি না, বুড়ো মতন, কিন্তু খুব লম্বা ফর্সা সোজা। লম্বা ফর্সা সোজা। সত্যর বুকটা হঠাৎ ছ্যাঁত করে ওঠে, আর পরক্ষণেই সেই ছ্যাঁত করা বুকটা হিম হয়ে গিয়ে উঠোনের উধার থেকে একটা মৃদু গম্ভীর গলার প্রশ্ন ধ্বনিত হয়, বাড়িতে কে আছেন? বাবা! সত্য বিদ্যুৎ গতিতে ঘর থেকে বেরিয়ে আসে। তার আগে নিতাই বেরিয়ে পড়ে, পিছনে নবকুমার। আর ততক্ষণে একটা মৃদু ভারী গলায় একটি প্রশ্ন উচ্চারিত হয়, এটাই কি নবকুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? বাবা! বাবা গো, তুমি? সত্য প্রণামের মাথাটা না তুলেই বলতে থাকে, আমার কি সত্যি বলে বিশ্বাস হচ্ছে না। তবে স্বপ্নেই ভাবো, বলে মৃদু হেসে রামকালী দাওয়ায় ওঠেন। নবকুমার নিতাই দুজনে প্রণাম করে, আর মনে মনে বলে, ভাবে অনেক দিন বাঁচবে না উনি। ঠিক যে মুহূর্তে ওর কথা হচ্ছিল, সেই মুহূর্তে এমন আকস্মিক এসে পড়া। আবেগের উচ্ছ্বাস প্রশমিত হলে কুশল বিনিময় হতে কিছুক্ষণ যায়। তারপর আসার কারণ ব্যক্ত করেন রামকালী। তিনি কাশীবাসের সংকল্প করেছেন, তাই শেষ একবার সত্যকে দেখতে এসেছেন। কাশীবাস? সত্য ভেঙে পড়ে বলে, বাবা, এই সংকল্প করেছো তুমি? তাই এই হতভাগা মেয়েটাকে দেখা দিতে এসেছো? আমি কিছু জানি না বাবা, তাহলে এই সব ফেলে ছুটে গিয়ে দিতাম তোমার কাছে। রামকালীর এই আকস্মিক আবির্ভাবে সত্য যেন বেশ তার চির অভ্যস্ত স্থিরতা হারিয়ে ফেলতে বসেছে। একে তো অপ্রত্যাশিত আনন্দের আবেগ, তার সঙ্গে অন্তর্নিহিত এক চিন্তা, তাদের এই বাসাবাড়িতে বাবা জল গ্রহণ করবেন কিনা। জলও তো কলের জল, যদি এ জল না খান, না হয় গঙ্গা জলের ব্যবস্থা করবে, কিন্তু বাসাবাড়ির দোষ খণ্ডাবার উপায় কী? গেরস্থ বাড়িতে গুরু আসা দেখেছে সত্য, সেভাবে করতে পারে, কিন্তু বাবা কি সেই অতি যত্ন অতি সেবা নেবেন? এসব চিন্তার সঙ্গে সঙ্গে উপচে উঠছে এক অব্যক্ত বিচ্ছেদ ব্যাকুলতা। বাবাকে সে নিত্যি দেখেছে কিনা, কিন্তু জানে বাবা রয়েছেন। সত্য সেই চিরপরিচিত পরিবেশের মাঝখানে, বাবার চির অভ্যস্ত জীবনে। কিন্তু কাশীবাস, সে যে চিরের বিরহের সমতুল্য। এই তো এক প্রকার মৃত্যু। কাশীবাসের সংকল্প মানেই সংসার থেকে মুখ ফেরানো। সাত পাঁচ চিন্তায় সত্যের এই কণ্ঠে সেই আবেগ, সেই আকুলতা। রামকালী বোঝেন, তাই রামকালী এই অস্থিরতাকে ঈষৎ প্রশ্রয় দৃষ্টিতে দেখেন। তার মেয়ের কথার উত্তরে মৃদু হেসে বলেন, তুমি যাওনি, আমি তোমার কাছে এলাম, একই কাজ হলো। প্রণামান্তে নিতাই চলে গিয়েছিল। নবকুমার সত্য কথা বলার সুবিধের জন্য একটু তফাতে সরে গিয়েছে। সত্য তাই স্বআক্ষেপে বলে, দুই কি আর এক হলো বাবা? সে আমি বাপের মেয়ে, বাপের কাছে গিয়ে পড়তাম, আগের ছোটটি হয়ে যেতাম, যা প্রাণ চায় বলতাম। আর এই তুমি কুটুম বাড়ি এসেছো, আমি পরের ঘরের বউ, আমার প্রতি পদে বাধা। কী বা বলবো, কী বা কইব। নবকুমার তফাতে বসলেও এত তফাতে নয় যে সত্যর বাক্যাবলী তার কর্ণগোচরিত হতে কোনো বাধা হচ্ছে। সে সহসা নৈব্যক্তিক স্বগতোক্তি করে বলে ওঠে, হায় ভগবান, প্রতিপদে বাধা! পা আরো অবাধ হলে কি যে হতো। রামকালী সচকিত হয়ে বললেন, কি বললে বাবাজি? নবকুমার গম্ভীর গলে বলে,
গলায় বলে, না তেমন কিছু নয়, তবে নাকি আপনার মেয়ে আক্ষেপ করেছেন প্রতি পদে বাধা। তাই বলছিলাম, আপনাদের নিত্যানন্দপুরে এমন কোন মেয়েটা আছে, যার আমাদের বারুইপুরে এমন কোন বউটা আছে যে আপনার মেয়ে সমতুল্য স্বাধীন, তাই বরং জিজ্ঞাসা করুন। রামকালী অনুভব করেন নালিশের সুর, তাই মৃদু হাসেন। বলেন, তা যদি হয় সেটা তো ভালোই। আমার মেয়ে যে ঝাঁকের কই হবার জন্য জন্মায়নি, সে আমি শৈশবকালেই বুঝেছি। সত্য তার বাপের উপস্থিতি, স্বামীর উপস্থিতি ইত্যাদিকে মানতে পারে না। ঘোমটাটা আর একটু টেনে বলে, আচ্ছা বাবা, তুমি এই তেতেপুরে এসেছো, এ সময় নালিশ ফরিয়াদ করতে বসাটা খুব একটা ভালো হচ্ছে? থাকবে তো 2-4 দিন, তারপরে যত খুশি। ওরে বাবা, 2-4 দিন কি রে? একটা দিনের জন্যই চলে এলাম, কাল যাব। একটা দিন? বাবা, মাত্র একটা দিনের জন্য এলে তুমি? সত্য কেঁদে বলে, আমার সঙ্গে যে অনেক কথা, তোমার সঙ্গে যে অনেক কথা বাকি। হ্যাঁ, বাবার সঙ্গে সত্যর অনেক কথা। কতদিন ভেবেছে চিঠি লিখে সব বলবে বাবাকে, প্রশ্ন করে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু লিখতে গিয়ে দেখেছে অগাধ কথা। এত কথা যে চিঠিতে লেখা যায় কি? তাছাড়া উত্তর প্রত্যুত্তরের মধ্যে বক্তব্য বোঝানো যায়, শুধু একতরফা পেশ করা যেন কৈফিয়ত দাখিল করা। বাবা যদি উত্তরে লেখেন, এত কথা আমায় লেখার উদ্দেশ্য কি? অথচ ব্রহ্মধর্ম কি? কোনো একজন চিরহিতৈষী গুরুজন যদি হঠাৎ ব্রহ্মধর্ম নিয়ে বসেন, তাকে ত্যাগ করাই সমীচীত কি না? গৃহস্থ ঘরের মেয়ে অথবা গৃহস্থ ঘরের বউ, এই অপরাধে জগৎ সংসারের সকল প্রকার কাজ থেকে তাদের বঞ্চিত হওয়াই বিধি কিনা? স্বামী যদি হিতাহিতের অন্ধ হন, মেয়ে মানুষের যদি অন্ধপথের কথা চলার নিয়ম কিনা? এমন অনেক প্রশ্ন তো আছেই। সর্বোপরি প্রশ্ন শঙ্করীর মেয়ের প্রশ্ন। শঙ্করীর কথা বলে যখন বাবাকে চিঠি লিখেছিল, তখন রামকালী প্রশ্ন করেছিলেন যে, যে যত বড় অপরাধী, উত্তর দিয়েছিলেন রামকালী, যে যত অপরাধী হোক, সে যদি অনুতপ্ত হয়ে থাকে তাকে ক্ষমা করেই কর্তব্য। তাছাড়া তোমার বিবেচনার উপর আমার আস্থা আছে। সুহাস সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, এ একবার বাবাকে জিজ্ঞেস করার পর তার বিশেষ ইচ্ছে। কিন্তু বাবা কিনা একদিন মাত্র থাকবেন, তার মানে সত্য এই বাসাবাড়িতে তিনি খাওয়া মাথা করবেন না, হয়তো বা ফলমূল আর গঙ্গাজল খেয়েই একটা বেলা কাটিয়ে দেবেন। সত্যর এই পিতৃসেবার পূর্ণ হবে না। এত সব উচ্ছ্বাস মনের মধ্যে আলোড়িত হতেই সত্যি চোখের জল বাঁধ মানে না। রামকালী আসতে তার মাথা একটু স্পর্শ করে বললেন, একটা দিনই কি কম হলো রে? কত কথা বলবি, বল না। আর কথা? আমার তো শুধু উপচে উপচে কান্নাই আসছে বাবা। আঁচল ভিজে চপচপে হয়ে ওঠে সত্তর। অনেকক্ষণ পরে প্রশমিত হয় সে কান্না, কথাও হয়। যত কিছু বলার ছিল সব বলে ফেলে সত্য তার চিরদিনের ধ্রুবতারার কাছে। রামকালী নবকুমারকে মৃদু ভৎসনা করেন, বলেন, সে কি মাস্টার মশাই তোমার চিরহিতৈষী, তাকে ত্যাগ করবে কি? তার ধর্ম বিশ্বাস তার কাছে। এই যে আমি, আমি শাক্ত কি বৈষ্ণব, এইটা কি দেখতে যাবে তোমরা? না দেখবে? বাবা, গুরু, শিক্ষক, এরাও তো তেমনি তোমার পিতৃতুল্য। তাছাড়া তিনি তো তার ধর্ম বিশ্বাস তোমার উপরে চাপাতে আসছেন না। তোমার জন্য অনিষ্ট আসছে না তো কোনো তার কাছ থেকে? তবে সত্যর এই পাঠশালা পড়ানো শুনে রামকালী কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে একটি নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, সত্য, তোর মাকে তোর মনে পড়ে? মাকে মনে পড়ে না? কি বলছো বাবা? আবার সত্যর চোখ উপচে ওঠে। না, তাই বলছি, তোর মা থাকলে একথা শুনে ভয় পেত, বুঝলি? নির্ঘাত ভয় পেত। আবার আড়ালে বলতো, আমি জানি ও আমার ক্ষণজন পাবে। উত্তর পেয়ে যায় সত্য, তার কাজ ভুল কি ঠিক জেনে যায়। শুধু সুহাসকে নিয়ে কিছুক্ষণ আলোচনা হলো, কিছুটা বাদ প্রতিবাদও বুঝি। তখনও সত্য সুহাসকে সামনে আনেনি রামকালী। রামকালী বলতে চাইছিলেন, বিয়ের চেষ্টার প্রয়োজন কি? বেশ তো লেখাপড়া শিখছে, ভালো কথা। নিজের জীবিকা নিজে অর্জন করতে পারে, সেটা মঙ্গল। কলকাতায় তো আজকাল এরকম হচ্ছে, বিদুষী মেয়েরা গৃহস্বীকৃতি হয়ে অথবা মেয়ে স্কুলে পড়িয়ে উপার্জন করছে। কিন্তু বাবা, সত্য বলে, মাটা তো চিরদুঃখিনী হয়ে দুঃখে দুঃখেই মরল। মেয়েটাও কোনোদিন ঘর সংসারের মুখ দেখবে না। মা বাপের প্রায়শ্চিত্ত তো সন্তানকেই করতে হয় সত্য। তা যদি ইচ্ছে করে কেউ ওকে বিয়ে করতে চায়,
রামকালী মাথা নাড়ে বলেন, কে চাইবে? একে তো জন্মের গোড়াতেই এত গলদ, তার উপর মেয়ে যথেষ্ট বয়স হয়েছে, বিধবা কি কুমারী তায়েরও নিশ্চয়তা নেই। সত্য তখন নিজের গোপন ইচ্ছে ব্যক্ত করে, মেয়েটাকে যদি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করিয়ে ব্রাহ্ম সমাজের কোনো সমাজ সংস্কারক পরহিতৈষী যুবকের হাতে তুলে দেওয়া যায়, সুহাসের যোগ্য বয়সের অবাহিত ছেলে ও সমাজে পাওয়া যায়। রামকালী যেন এ প্রস্তাব সমর্থন করেন না। তুচ্ছ একটা মেয়ের বিয়ে নিয়ে এত কাণ্ডর কারখানার দরকার কি, যেন তার এই মত। তাই সহসা গম্ভীর হয়ে গিয়ে বলেন, যদি জিজ্ঞেসই করছো তো তাহলে বলি, একটা খুঁতওয়ালা বয়সের ধারা বাড়িয়ে চলে লাভ কি? লাভ ওই মেয়েটার সংসার। মেয়ে বলে কি তুচ্ছ বাবা? একটা মানুষের জীবন তো। মানুষের জীবন শুধু ভোগের সার্থক নয় সত্য, ত্যাগেও সার্থকতা আছে। ও তো জানে ও বিধবা, বাল বিধবার জীবন যেমন ভাবে কাটে, জীবন যেমনভাবে চলে, কিভাবে আর তাদের কাটে বাবা? সত্য হতাশ হয়ে নিঃশ্বাস ফেলে বলে, চিরদুঃখেই কাটে। পৃষ্ঠকুমার মতন আর কজন যায়? তাও যদি মনের দাহে সূচিবাই হয়ে বিশ্বশুদ্ধ লোককে অতিষ্ঠ করেছেন। রামকলি সহসা স্তব্ধ হয়ে যান, যেন মোক্ষদাকে চোখের ওপর দেখতে পান। পূর্বের সেই সূর্য সুবর্ণকণা তীব্র দীপ্তময়ীকে দেখেন, আর তার পিছনে কায়ার পিছনে ছায়ার মতো, সূর্যের রাহুর মতো বর্তমানের রোগ ও জীর্ণ মোক্ষদার প্রেতাত্মাকেও দেখতে পান। যে মোক্ষদা এমন ভীমরতি হয়ে যা তা করে বেড়াচ্ছেন, লুকিয়ে চুরিয়ে খাবার জন্য নাকি সর্বদা ছোঁক ছোঁক করে বেড়ান তিনি। দেখ, দেখ তোর, না দেখ তোর, নীতিদের মুঠো করে মাছ ভাজা নিয়ে মুখে পড়ে বসে থাকেন। আর সারদা রাত দিন গালমন্দ করে টেনে টেনে নিয়ে পুকুরে চুবিয়ে আনে। একথা তবু জানে না সত্য। সত্য এই সেই সূচিবাইটিকেই জানে। রামকালী একটু চুপ করে থেকে বলে, দেখো, তেমন পরোপকারী ভালো ছেলে যদি পাও। তোমার আশীর্বাদ না পেলে এত বড় কাজ আমি করতে ভয় পাচ্ছি বাবা। তুমি মন খুলে সায় দিয়ে যাও। রামকালী একটু হেসে বলেন, মন কি ঘরের জানলা দরজা সত্য যে গায়ের জোরে খোলাবি? তবে আশীর্বাদ আমি করে যাচ্ছি, তোর কাজে ভগবান সহায়। সত্যর আশঙ্কায় ঠিক। রামকালী সামান্য কিছু ফলমূল গ্রহণ করেন এবং জানান পরদিনও তার পূর্ণিমার ব্রত। এই বুঝেই তাহলে তুমি এসেছো বাবা? সত্য কাঁদো কাঁদো হয়ে বলে, আমি তোমার এমন অধম মেয়ে যে জীবনে একদিন রেঁধে ভাত দিতে পারলাম না। রামকালী সহসা একটি গভীর নিঃশ্বাস ফেলে বলেন, জীবনের কথা কি এক্ষুনি বলে শেষ করা হয়ে যায় সত্য? জীবনের পরিণতি গুহার অন্ধকারে। তারপর বলেন, এত কথা হলো, ওই সে মেয়েটাকে তো দেখলাম না। কি জানি বাবা, কি লজ্জা ঢুকেছে তার মনে, চৌকিতে পড়ে কাঁদছে কাঁদছে। রামকাল একটু চকিত হন, আর কিছু বলেন না। কিন্তু পরদিন সকালে যখন স্নান আহ্নিক সেরে বসেছেন, তখন সুহাস মাথা নিচু করে এসে আস্তে আস্তে প্রণাম করল রামকালীকে। পূব জানালা দিয়ে সকালের আলো এসে মেয়েটার মুখে পড়ে যেন একটা স্নিগ্ধ কুমার্যের দ্যুতিতে স্নান করিয়ে দিয়েছে। অথচ নম্র দৃঢ় মুখের রেখা একটি প্রত্যয়ের ছায়া, পাতলা রিজু দীর্ঘদেহের গড়নে একটি প্রত্যয়ের দৃঢ়তা। রামকালী বুঝি এমনটি আশা করেননি। রামকালী চিরবিচলিত হন। হঠাৎ বহুদিন পূর্বের একটি কথা মনে পড়ে যায় তার। মনে পড়ে যায় পুকুর কাটের ধারে বসে থাকা একটি বিধবা মূর্তি। কেমন সেই মূর্তি রামকালী দেখেছিলেন। মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ করেন রামকালী। তারপর গম্ভীর শান্ত গলায় বলেন, সত্য, এই যে তপস্বিনী উমা। সত্য হাসি হাসি মুখে সুভাষের মুখের দিকে তাকায়। এ প্রশংসা তারই। সুভাষ যে তার হাতে গড়া প্রতিমা, কচি শিশু নয়, 15 বছরের ধাড়ি মেয়েটাকে কাছে এনেছিল সত্য। তারা বহুবিধ অশিক্ষা কুশিক্ষা চরিত্রগত দোষের সমষ্টি সমেত এই কবছরে ভেঙে চুরে গড়েছে এই মেয়েকে। অবশ্য এই প্রকৃতির নিয়মে তার নিজের ভিতরটা একটা প্রবল ভাঙা গড়ার কাজ চলেছে। মায়ের ওই আকস্মিক বিভৎস মৃত্যু আর তার পরবর্তীকালে মায়ের জীবন ইতিহাস জানার ফলে বিরাট ওলটপালটটা সংঘটিত হয়েছিল। তারপর এসেছে সুভাষের নবজন্মের পালা। কোথায় দত্তদের বাড়িতে সেই বিলাসিতায় আবিল অসুচি আবহাওয়া, আর কোথায় সত্য দৃঢ় চরিত্রের সিদ্ধান্ত। তাছাড়া স্কুলের জীবন এই যেন স্বর্গের জগৎ। সুহাসের প্রকৃতির তো শুধু বদলায়নি, আকৃতিও বদলেছে। একটা বাচাল মেয়েটা মৃতভাষিনী হয়ে উঠেছে
হঠাৎ লম্বা হয়ে গিয়ে গোলগাল পুষ্টদেহ মেয়েটা হয়ে উঠেছে বেতের ডগার মতো ছিপছিপে পাতলা, একটু বুঝি কৃশই। সেই কৃশতাকে দেখে তপস্বিনী উমার তুলনা করেছে মনে পড়েছে রামকালীর। সত্য হাসি হাসি মুখে বলে, পরপর 2 বছর ফার্স্ট হলো? সত্যি নাকি? বললেন রামকালী। সুহাস বোধ হয় লজ্জা পেল, মৃদু কুণ্ঠিত একটু হাসি হেসে বলল, দাদুর নাতিদের ফার্স্ট হওয়ার খবর তোলা থাকলো, আর তোলা নেই? সে কথা শুনেছেন রামকালী নবকুমারের কাছে। নাতিদের কথা যখন হলো তখন দুঃখ প্রকাশও করেছেন। রামকালী বলেছেন, তা সত্যি, দেখিনি অনেকদিন। জলপানি পেয়েছে শুনে খুশি হলাম। এসব গত রাত্রের কথা, সুহাস জানে। সুহাস নিজ লজ্জা ঢাকতে তাড়াতাড়ি ওদের কথা তোলে। রামকালী মৃদু হেসে বলেন, নাতির ফার্স্ট হওয়া আহ্লাদের কথা, কিন্তু নতুন কথা নয় দিদি। নাতনির ফার্স্ট হওয়াটাই নতুন কথা। আশীর্বাদ করি সুখী হও, সৌভাগ্যবতী হও। সত্যর দিকে ফিরে বলে, মন খুলে আশীর্বাদ করলাম রে। সত্যর আবার চোখে জল ভরে আসে। বাবার কথাবার্তার ধরন বদলে গেছে। চিরদিনই সেই দূরত্ব বজায় রাখা মাপাজোকা কথার ধরন আর নেই, যেন নিকটের সুর। সংসার থেকে মুখ ফেরাবার কালে কি সহসা সংসারের প্রতি মমত্ব বোধ করছেন রামকালী, নাকি সেই দৃষ্টি ছাড়া, সংসার ছাড়া মেয়েটাকে কার্যকলাপ তাকে বিচলিত করছে? যাত্রাকাল যত নিকটবর্তী হয় সত্যর গলার স্বর তত ভার হয়ে আসে। থেকে যাও বলে অনুরোধ জানাবার পথ কথা, এখানে এক মুঠো ভাত খাওয়ার অনুরোধ চলবে না, যেতেই হবে দিতে। ছোট ছোট কথা, ছোট ছোট নিঃশ্বাস। কবিরজি কি ছেড়ে দেবো বাবা? ছেড়ে দেবো? না, ছেড়ে দেবো কেন সত্য? ওই বিদ্যেটুকু দিয়ে যতটুকু যার উপকার হয়, তবে পেশাটা ছেড়ে দেবো, অর্থাৎ দক্ষিণাটা বাদ। খুব কষ্ট করে থাকবে না তো বাবা? বিশ্বনাথের খাসমলে কষ্ট কি রে পাগলি? শরীর অশরীরে এই বেয়াড়া অবাধ্য মেয়েটা একটু একটু খবর পাবে তো বাবা। সে বাবু এখন বাক্যদত্ত হতে পারছি না, সে জানি। সে কি আর জানতে বাকি আছে আমার? নবকুমার পায়ের ধুলো নিয়ে বলে, কবে যাত্রা? এই সামনের অষ্টমী তিথিতে নৌকা ছাড়বে। নৌকা? নবকুমার সাহসে ভর করে বলে, কেন, এখন তো রেলগাড়ি হয়েছে। চলছে, কিন্তু নৌকাও তো চলে এসছে। নবকালী হাসেন, সে তো জলশক্তি হারায়নি, ওতে একদিনে পৌঁছে যেতে। সত্য এগিয়ে এসে বলে। রামকালী মৃদু হাসেন, অত তাড়াতাড়ি বা কি? মুমূর্ষু রোগে তো দেখতে যাচ্ছে না, তীর্থের পথটাই তীর্থ। পথটাকে চোখ বুগে অতিক্রম করে লাভ কি? এ তো মা গঙ্গার কোলে চড়ে বসবো, কোলে কোলে চলে যাব। বাবা ঠিকানা? ঠিকানা সে কি আমি এখান থেকে ঠিক করে যাচ্ছি রে, গিয়ে পৌঁছে খবর জানাবে তাহলে। এই দেখো, এ মেয়ের কেবল সত্যবন্দি করে নেওয়ার ফন্দি, হবেই তো, যেমন রাম রেখেছ। একেবারে যাওয়ার সময় সহসা রামকালী বেনিয়ানের পকেট থেকে দুখানি পাকানো কাগজ বের করে বলে, এই নাও, দুটি জিনিস রাখো। কি এ? সত্য হাত পাতে না, চমকে তাকায়। রামকালী বলেন, একখানি তোমার জন্মপত্রিকা আমার কাছে ছিল এই যাবৎ, ও নিয়ে আমি কি করব বাবা? থাক, থাকা ভালো। আর এইটা, রামকালী একটু থামেন, দেশের বিষয় যা আশয় যা কিছু বংশের ছেলেদেরই থাকলো। ত্রিবেণীতে আলাদা কিছু লাখ রাত জমি ছিল, সেটা তোমার নামে। না বাবা না। সত্য কেঁদে ওঠে, ও আমি চাই না। ও আমি তোমার মেয়ে সন্তান, শুধু স্নেহের অধিকারী। তাই এটুকু তো স্নেহেরই চিহ্ন ধরে নাও। বাবা গো, চিহ্ন দিয়ে স্নেহ বুঝবো তোমার? না বাবা, দরকার নেই আমার। সত্য হাতও পাতে না, চোখের আঁচড়ও নামায় না। এত কান্না বোধ করি সারা জীবনে কাঁদেনি সত্য, মা মরতেও নয়। রামকালী মুখটা ফিরিয়ে আত্মস্থ করে নেন নিজেকে, তারপর নবকুমারের দিকে বাড়িয়ে দেন, রাখো। নবকুমার এই বারবারিতে চাঞ্চল্য বোধ করছিল। ভাবছিল ছেলে নেই, মেয়ের তো সবই পাওয়ার কথা। বলে, মা রানী ভিক্টোরিয়া রাজ্যটাই পেলেন, সেসব কিছুই না মুষ্টিভিক্ষের উপহার, তাও মেয়ে নিচ্ছেন না। অতএব নবকুমার হাত বাড়াতে দেরি করল না। রামকালী পালকিতে ওঠেন, আপাতত পালকিতেই চড়লেন। কলকাতার বিশিষ্ট একটি দেবস্থান দেখবেন, তারপর নৌকায় উঠবেন। রেলটা পছন্দ করেন না রামকালী, বললেন, তেমন ভাড়া না তাড়া না থাকলে দরকার কি? পালকিটা যতদূর দেখা যায় দরজায় দাঁড়িয়ে দেখে সত্য, তারপর বাড়ির মধ্যে ঢুকে এসে বসে পড়ে। অনেকক্ষণ ধরে চোখ মুছে মুছে নিঃশ্বাস ফেলে বলে, নেহাত নিরুপায় যদি না হতাম, ঠিক আমি বাবার সঙ্গে চলে যেতাম। নবকুমার বলে, তা নিরুপায় আর কি, কটা দিন নয় সুভাষ চালিয়ে দিত, গেলেই পারতে। সে 2 দিন না কাশি যান উনি, দেখে আসতে। বললে না তো। সত্য একটা লজ্জা আর ক্ষোভ মিশ্র নিঃশ্বাস ফেলে বলে,
সংসার চালানোর কথা নয়, অন্য কথা। শরীরের অবস্থায় আমার ভালো মনে হচ্ছে না। জানি না বুড়ো বয়সে আবার কপালে কী আছে, গেরো আছে। নবকুমার কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে সত্য সেই লজ্জা বিক্ষুব্ধ বিপন্ন মুখের দিকে। খবরটা হৃদয়ং করতে তার কিছুক্ষণ লাগে। তারপর অকস্মাৎ এক অপ্রত্যাশিত পুলকে রোমাঞ্চিত হয়ে ওঠে সে। ওহ ভগবান! এইবার তাহলে সত্যর পায়ে একটু ছেকল পড়বে। এই ছেকল পড়বার কথাটাই সব থেকে আগে মনে পড়ে নবকুমারের। আর তাতেই আহ্লাদ উতলে ওঠে। হঠাৎ সত্যর হাত চেপে পড়ে ওঠে। সত্যি? আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে সত্য বলে, আহ্লাদে নাচবার কিছু নেই। নমস্কার, আজ এই পর্যন্তই। আগামী পর্ব আগামীকাল।